আচ্ছা, আজকে যেটা প্রথমে একটু আলোচনা করব সেটা হলো একটা গ্লেসিয়ার নিয়ে, হেক্টোরিয়া গ্লেসিয়ার। যেটা গত বছর নভেম্বরের দিকে খবরের শিরোনামে এসেছিল। এই হেক্টোরিয়া গ্লেসিয়ার একটা মহাদেশীয় গ্লেসিয়ার বা মহাদেশীয় হিমবাহ, কন্টিনেন্টাল গ্লেসিয়ার বা মহাদেশীয় হিমবাহ, যেটার অবস্থান হচ্ছে দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশে। এখন আন্টার্কটিকা মহাদেশ আমরা জানি যে চিরতুষারাবৃত একটা মহাদেশ। এই মহাদেশের প্রান্তবর্তী অঞ্চলে অবস্থিত এই হেক্টোরিয়া গ্লেসিয়ার, যার বিস্তীর্ণ অঞ্চল রয়েছে মহাদেশের উপরে, আর সামনের দিকের যে অংশ সেটা মহাসাগরের উপরে বিস্তৃত। এর অবস্থান যদি স্পেসিফিক্যালি দেখা যায় তাহলে মোটামুটি 65 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা আর 61 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, এই বরাবর মোটামুটি এর অবস্থান। এবং এই উপরে দেখা যাচ্ছে এটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের নিম্নভাগ। তো দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এই হেক্টোরিয়া গ্লেসিয়ারের অবস্থান যদি দেখা যায়, খুব বেশি দূরে নয় আর কি, মাঝখানে ড্রেক প্যাসেজ রয়েছে। দক্ষিণে রয়েছে এই আন্টার্কটিকা মহাদেশ আর এর উত্তরে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এবার খবরের শিরোনামে আসার কারণ হলো যে 2022-এর জানুয়ারি থেকে 2023-এর মার্চ, মোটামুটি কত মাস হচ্ছে? 15 মাস। তো 15 মাসের মধ্যে দেখা গেল যে এই হেক্টোরিয়া গ্লেসিয়ারের দৈর্ঘ্য প্রায় 15 মাইল। 15 মাইল মানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 25 কিলোমিটার মতো দৈর্ঘ্য হ্রাস পেয়েছে। এর মধ্যে খুব ইন্টারেস্টিংলি 2022-এর শেষের দুটো মাস, মানে নভেম্বর ডিসেম্বর নাগাদ আর কি, দেখা গেল যে ওই শেষের দুটো মাসেই দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার হ্রাস পেয়েছে। এবার আমরা কি জানি, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টা উত্তর গোলার্ধে চলে শীতকাল, কিন্তু দক্ষিণ গোলার্ধে তখন চলে গ্রীষ্মকাল। ফলে হিমবাহের গলনও ত্বরান্বিত হয়। এবং এখানে আরও একটা বিষয় যেটা নিয়ে বিজ্ঞানীরা সবথেকে বেশি উদ্বেগে রয়েছেন, সেটা হলো যে হিমবাহের সামুদ্রিক অংশটা গলিত হয়ে অপসারিত হয়ে গেছে, শুধু সেটা নয়, হিমবাহের উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস ঘটেছে তার মহাদেশীয় অংশের উপরেও। এবং বলা বাহুল্য, এই হিমবাহ যখন গলিত হয়ে সমুদ্রের জলের সাথে মেশে সমুদ্রের জলতলের বৃদ্ধিকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করে। এবং সেই কারণেই আর কি এই হেক্টোরিয়া গ্লেসিয়ারের গলনে বিজ্ঞানীরা এতটা চিন্তিত। এখানে হেক্টোরিয়া গ্লেসিয়ার দুটো ছবি দেওয়া রয়েছে, একটা পূর্ববর্তী ছবি আর একটা পরবর্তী ছবি। এখানে দেখা যাচ্ছে এই ছবিটাতে এখানে কিন্তু গ্লেসিয়ারের ভালো রকমই বিস্তার দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তী এই ছবিতে যদি দেখা যায়, ডান দিকের যে ছবিটা, সেখানে কিন্তু এটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই যে হিমবাহের উল্লেখযোগ্য পরিমাণে পশ্চাৎ অপসারণ ঘটেছে। এই যে অংশগুলো দেখা যাচ্ছে, এটাকে এখানে যদি দেখা যায়, এই বরাবর এখানে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস ঘটেছে। শুধু তাই না, হিমবাহের উপরিভাগের যে বরফের আস্তরণ সেটাও কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফলে এখানে যে খাঁজগুলো অনেক বেশি প্রকট হয়েছে এবং এগুলো কিন্তু অনেক বেশি ডার্ক দেখাচ্ছে। আমরা যদি কম্পেয়ার করি এই বাঁ দিকের ছবির সাথে ডান দিক যে ছবি রয়েছে, তাহলে কিন্তু এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে হিমবাহের পশ্চাৎ অপসারণ যেমন ঘটেছে, তেমনভাবে হিমবাহের বরফের আস্তরণও কিন্তু কমেছে। ওকে, নেক্সট যেটা রয়েছে খবরের শিরোনামে এসেছিল সাম্প্রতিক সময়, সেটা হলো কুক্তি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কোথায় অবস্থিত? এটা অবস্থিত হিমাচল প্রদেশের ছাম্বা জেলায়। এই কুক্তি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই রয়েছে মণিমহেশ মন্দির। আর এই কুক্তি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যদি দেখা যায়, এটা একদিকে রয়েছে এর রাভি আর আরেকদিকে রয়েছে চেনাব। এই দুটো গুরুত্বপূর্ণ নদী। আমরা জানি যে এই রাভি এবং চেনাব দুটোই হচ্ছে ইন্দাস বা সিন্ধুর দুটো উল্লেখযোগ্য উপনদী। এবং এই কুক্তি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রিসেন্টলি খবরের শিরোনামে আসার কারণ হচ্ছে এখানে অ্যালবিনো হিমালয়ান থর বা আইবেক্সও বলা হয় এদেরকে, বিরল প্রজাতির এই অ্যালবিনো হিমালয়ান থর এর দেখা মিলেছে। এবং বিজ্ঞানীদের মতে হিমালয়ান থর যত পাওয়া যায় আর কি, যত প্রজাতির পাওয়া যায়, তার মধ্যে মাত্র 0.5% হচ্ছে এই অ্যালবিনো। অ্যালবিনো মানে হচ্ছে পুরোপুরি সাদা আর কি, এমন প্রজাতির আইবেক্স বা হিমালয়ান থর
এর দেখা মেলে। তো এই বিরল প্রজাতির অ্যালবিনো থরের দেখা মেলে, হিমালয়ান থরের দেখা মেলে এই কুক্তি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। যে কারণে এটা খবরের শিরোনামে এসছে। এরপরে যেটা রয়েছে সেটা হলো নাগোয়া প্রোটোকল অন অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং। নাগোয়া প্রোটোকল হচ্ছে এটা জাপানের নাগোয়া শহরে ২০১০ সালে অনুষ্ঠিত হয়। নাগোয়া প্রোটোকল নিয়ে বলতে গেলে এর পিছনে একটুখানি বলতে হয়। আমরা ১৯৯২ সালে রিও ডি জেনেরো বসুন্ধরা সম্মেলন আর্থ সামিট এটার কথা সবাই জানি। তো এখানেই আর্থ সামিটে সিবিডি, সিবিডির ফুল ফর্ম হলো কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এটা কিন্তু তখন অ্যাকসেপ্টেড হয়েছিল, তখন কিন্তু এটা গৃহীত হয়েছিল। এই সিবিডির অধীনে হওয়া একটা চুক্তি হচ্ছে এই নাগোয়া প্রোটোকল। এখন নাগোয়া প্রোটোকলের কি উদ্দেশ্য? এর উদ্দেশ্য যদি দেখা যায় তাহলে সেটা হলো মূলত যে জেনেটিক রিসোর্সেস রয়েছে, অর্থাৎ জিনগত সম্পদ রয়েছে আমাদের এই পৃথিবীতে। তো সেই জিনগত সম্পদের থেকে যে লাভ হয়, যে বেনিফিটস পাওয়া যায়, সেই লাভের ন্যায্য বন্টনকে যেন সুনিশ্চিত করা যায়। এর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জৈব সম্পদের সুস্থায়ী ব্যবহারকেও সুনিশ্চিত করা সম্ভব। তো এই উদ্দেশ্য নিয়ে আর কি নাগোয়া প্রোটোকল ২০১০-এ গৃহীত হয় এবং এটা কার্যকরী হয় ২০১৪-তে। এখন এই নাগোয়া প্রোটোকলে গুরুত্ব দেওয়া হয়েছে মূলত ৩টে বিষয়ের উপর। একটা হচ্ছে জেনেটিক রিসোর্সেস, অর্থাৎ জিনগত যে সম্পদ রয়েছে সেটা হতে পারে উদ্ভিদ, হতে পারে প্রাণী, হতে পারে কোনো মাইক্রো অর্গানিজম। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হলো ট্র্যাডিশনাল নলেজ হু আর অ্যাসোসিয়েটেড উইথ দেম। ধরো জঙ্গলের কাছাকাছি অঞ্চলে যে সমস্ত মানুষজন বাস করে, হ্যাঁ? তো এইরকম আর কি যারা এই সমস্ত এই বিভিন্ন অর্গানিক রিসোর্স বা বায়োটিক রিসোর্সেস নিয়ে যারা কাজ করেন, সেই রিসোর্স পার্সনরা। তো এই সবাইকে আর কি এই ট্র্যাডিশনাল নলেজ এর আন্ডারে রাখা হচ্ছে। আর একটা হচ্ছে যে গবেষণা ক্ষেত্র বা বাণিজ্যিকভাবে আর কি জীব সম্পদের ব্যবহারের ফলে কি কি সুবিধা পাওয়া যায়, এই ৩টে বিষয়ের উপরে আর কি এই প্রোটোকলে জোর দেওয়া হয়। ভারত নাগোয়া যে প্রোটোকল রয়েছে তার শর্তগুলোকে ভারতের ২০০২ সালে একটা আইন ছিল। ২০০২ এর আইনটা হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্টের মধ্য দিয়ে কার্যকরী করার চেষ্টা করে এবং এটা ভারতে এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো সেখানে মোটামুটি মানে 3 টায়ার ইনস্টিটিউশনাল স্ট্রাকচারের কথা বলা হয়। এই ত্রিস্তরীয় যে প্রাতিষ্ঠানিক কাঠামোর কথা বলা হয়, তার মধ্যে রয়েছে সবার উপরে বা সবার প্রথমে রাখা হয়েছে হচ্ছে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। দ্বিতীয় রয়েছে স্টেট বায়োডাইভার্সিটি অথরিটি। আর থার্ড বা তৃতীয় যে স্তরে রয়েছে লোকাল লেভেলে যে সমস্ত বায়োলজিক্যাল বা বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটিগুলো রয়েছে তাদেরকে। মানে এটা হতে পারে পঞ্চায়েত, হতে পারে মানে মোট কথা যারা একদম গ্রাউন্ড লেভেলে কাজ করছে। তো এই ৩টে স্ট্রাকচার বা ৩টে স্তরে ভাগ করা হয়েছে। এবার নাগোয়া প্রোটোকলে এখানে এই যে বলা হয়েছে নাগোয়া প্রোটোকল অন অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং, এবিএস। নাগোয়া প্রোটোকলের এই অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং ইমপ্লিমেন্টেশনের উপরে ভারত প্রথম যে ন্যাশনাল রিপোর্ট সেটা হচ্ছে রিসেন্ট সময়ে আর কি জমা করে এবং এই রিপোর্টে বলা হচ্ছে যে ভারত এখনো পর্যন্ত প্রায় ১২,৮৩০টি এবিএস অ্যাপ্রুভাল ইস্যু করেছে। হ্যাঁ, তো এটা একটা বিশাল নাম্বার, মানে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বলতে গেলে। তো সেজন্য করে এটা একটা খবরের শিরোনামে এসছে। আরেকটা যেটা বলছে যে প্রায় 2.76 লাখ বিএমসি অর্থাৎ বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি দেশ জুড়ে স্থাপিত হয়েছে। ভারতে প্রায় ২১৬.৩
কোটি টাকা, 216.3 কোটি টাকা এই সংগ্রহ করা সম্ভব হয়েছে বা অ্যাকিউমুলেট করা সম্ভব হয়েছে আর কি। এই এবং তার মধ্যে স্থানীয় মানুষ, কৃষক এবং বিএমসি যারা কাজ করছে তাদের মধ্যে প্রায় 139.69 কোটি টাকা ডিস্ট্রিবিউট করে দেওয়া সম্ভব হয়েছে বা বন্টন করা সম্ভব হয়েছে। তো এই সব মিলিয়ে আর কি নাগোয়া প্রোটোকলও কিন্তু একটা খুব মানে চর্চিত বিষয় সাম্প্রতিক সময়ে। এরপরে থাকছে যেটা সেটা হলো গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক আমরা জানি যে এটা উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী যে ডিস্ট্রিক্ট রয়েছে উত্তরকাশী জেলায় অবস্থিত। এই ন্যাশনাল পার্কের যে উত্তর পূর্ব অংশ আর কি, এই যে দেখতে পাচ্ছি আমরা গঙ্গোত্রী, এই অংশটা এখানে চায়না বলি বা তিব্বত যাই বলি না কেন, তার সাথে ভারতের সীমারেখা রয়েছে। ফলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা। এবং এটা আরও একটা বিষয় হচ্ছে এই গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক গাড়োয়াল হিমালয়ের অংশ। এখানে মেজর যে শৃঙ্গ বা পিকস রয়েছে তার মধ্যে চৌখাম্বা 1, চৌখাম্বা 2, চৌখাম্বা 3 এগুলো রয়েছে। এবং অবশ্যই করে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে রয়েছে গঙ্গোত্রী হিমবাহ। এই গঙ্গোত্রী হিমবাহ আমরা জানি যে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে এখান থেকে। অর্থাৎ গঙ্গা তখন নাম নিচ্ছে ভাগীরথী নাম। এই যে আমরা এই যে গঙ্গা নদী এখানে দেখতে পাচ্ছি, এটা যদি এভাবে দেখি তাহলে এই ভাগীরথী নাম নিয়ে এই গঙ্গোত্রী থেকে উৎপত্তি হচ্ছে গঙ্গার। তাহলে এই হচ্ছে মোটামুটি গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের অবস্থান এবং তার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যাবলী।